গল্পের নাম নুরি মোহব্বত। লেখিকা তাবাস্সুমতা জোয়ারি। পর্ব ৭। আরও সপ্তাহ খানেক কেটে গিয়েছে। আয়লানের সাথে আদনানের সম্পর্ক উন্নতি হয়েছে। আদনান এখন আয়লান বলতে পাগল। আজলানকে পেলে আর কাউকে যেন লাগে না। আয়লানও শত ব্যস্ততার মাঝে দিনে অন্তত একবার আদনানের খোঁজ নিতে ছুটে আসে। ওর মুখের রাশভারী গম্ভীর ডক্টর ভাবটা আদনানের সামনে এলেই কর্পূরের মতো উড়ে যায়। আজলানের সাথে আদনানের সম্পর্ক এভাবে তরতরিয়ে এগোলেও নওমির সাথে সম্পর্কের সুতো যেন ঠিক আগের জায়গাতেই থমকে রয়ে গেছে। না আগাচ্ছে আর না পিছাচ্ছে। আজলান যদি নিজের থেকে ২ পা আগায়, নওমি সেখানে সম্পূর্ণ নির্বিকার। সে এক চুলও আগাচ্ছে না, আবার আয়লানকে তাড়িয়ে দিয়ে পিছিয়েও দিচ্ছে না আর না নিজে পিছাচ্ছে। এক অদ্ভুত নিস্পৃহ দেয়াল তুলে রেখেছে সে নিজের চারপাশে। আজকে সকালে নওমি কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মাত্রই আদনানকে নাস্তা খাইয়ে দিয়েছে। এখন আদনানের অভ্যাস হয়ে গেছে কারো না কারো সাথে থাকবে। একা খেলবে না। একা থাকলে শুধু ডাকতেই থাকবে। আজলান তৈরি করেছে এই অভ্যাস। নওমি রুমে ছিল আর আদনান ড্রয়িং রুমে খেলছিল। হঠাৎ বেল বেজে উঠল। নওমি ভ্রু কুঁচকে বিটবিট করল। এই অসময়ে আবার কে এলো? ও ড্রয়িং রুমে আসতেই দেখল আদনান অলরেডি দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। নওমিকে দেখতেই হাত উঁচিয়ে দরজার খিলের দিকে দেখিয়ে বলল, কুলো। নওমি বুঝতে না পেরে কপাল কুঁচকে দরজা খুলে দিল। সামনে তাকাতেই তার চোখ চরক গাছে। ডক্টর আয়লান দাঁড়িয়ে। এই লোকটা এই সময় এখানে কি করছে? ওনার ডিউটি নেই? নওমিকে এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আয়লান বলল, ঘরে যেতে দিবে না? এভাবে দাঁড় করিয়ে রাখার শখ হয়েছে বুঝি? আমিই তো ভূত নই। নওমি চট করে সরে দাঁড়াল। আজলান ভেতরে আসলে নওমি ইতস্তত করে বলল, আপনার ডিউটি নেই? চেম্বার যাবেন না আজকে? এই সময় এখানে? আজলান ওর দিকে তাকিয়ে হেসে বলল, উহু, আজকে পুরো সময়টা আদনানের জন্য। আজকের জন্য সব অফ রেখেছি। নওমি চোখ বড় করে তাকাল। ও কি ঠিক শুনল? আয়লান আজওয়াদের মতো একজন ব্যস্ত ডক্টর আজকের পুরো দিনটা একটা বাচ্চার জন্য অফ করে দিয়েছেন। সে আমতা আমতা করে বলল, কিন্তু কেন? শুধু শুধু ওর জন্য। আজলান ওকে থামিয়ে গম্ভীর স্বরে বলল, শুধু শুধু নয়, আমি আদনানের জন্য এসেছি। তোমার সমস্যা আছে? থাকলে বলো, চলে যাই। নওমি তাড়াহুড়ার সুরে বলল, না না, আমি সেটা বলিনি। আমি তো আপনার ডিউটির। সেটা তোমার ভাবতে হবে না। একদিন ডিউটি না করলে কেউ মরে যাবে না। নওমি বিটবিট করল, তেডা লোক বুঝি আর ভালো হয় না, বরং আরও ঘাটতাডা হয়। নওমি ভেতরে চলে গেল। নওমি চুপি চুপি বললেও কথাটা কানে এসেছে আয়লানের। সে একটু হাসল। তারপর দাঁড়িয়ে থাকা আদনানের পানে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, কেমন আছিস পুটুস? আদনান বুঝল না। আজলান গিয়ে ওকে কোলে তুলে নিল। আদনান ওর গলা জড়িয়ে ধরে প্রশ্ন করল, পুতুচ কি? তুই? ও। ওকে নিয়ে সোফায় বসে বলল, আমাকে মিস করেছিস? তুমি এচেচ? আজলান মুখ কুঁচকে বলে উঠল, এচেচ কি? হ্যাঁ বাবা, তুমি এসেছ এটা বলতে পারিস না? তোর মা তোকে সব শিখালো, বাবা ডাক্তার শিখাতে পারল না? পরক্ষণেই কি যেন ভেবে বলল, উহু, শিখিয়েছে তো। না হয় তুই হাসপাতালে আমায় বাবা ডাকলি কি করে? ডাকলি যখন, এখন ডাকিস না কেন? চুপ করে থাকিস কেন? আদনান ওর গলা জড়িয়ে ওরই দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে, যেন বোঝার চেষ্টা করছে কি বলছে আয়লান। আজলান ওর তাকানো দেখে বলল, সব বুঝিস, শুধু আমি কি বলি ওটা ছাড়া। যখন চিনিনি তখন বাপ বলেছিস, আর এখন বলতে বলি আর তুই মুখে তালা দিস। আদনান কি বুঝে ফিচফিচ করে হেসে ফেলল। আজলানও হেসে ওকে কোলে নিয়ে ভেতরে যেতে যেতে রান্নাঘরের দিকে উকি দিয়ে বলল, তোর মা কোথায় গেল রে? রান্নাঘরে? তোর মাকেই জিজ্ঞেস করি চল। তোকে আর কি কি শিখিয়েছে? আদনান এবার মুখ খুলল, চিকাইনি। শিখাইনি। আজলান ভ্রু কুঁচকে বলল, কি শিখায়নি? আদনান জবাব না দিয়ে হেসে উঠল, যেন এটা একটা খেলা আর এই খেলায় ও খুব আনন্দ পেয়েছে। আজলান আদনানকে নিয়ে রান্নাঘরের সামনে যেতে দেখল রান্নাঘর ফাঁকা।
সে এদিক ওদিক তাকিয়ে হুট করে মনে পড়ল নমির তো স্কুলে যাওয়ার সময় হয়েছে। সে বেডরুমের সামনে গিয়ে নক করল। ভেতর থেকে উঁচু স্বরে নমির গলার আওয়াজ শোনা গেল। ভেতরে আসুন। ধীরে দরজা ঠেলে ভেতরে গেল আয়লান। নমি পুরোপুরি রেডি, বোরকা নিকাব পরে। সে এক পলক পর্যবেক্ষণ করে বলল, তুমি স্কুলে যাবে? হু। আপনি এই সময়ে আসবেন জানলে জানিয়ে দিতাম, আসলে আদনানকে তো আমার সাথেই নিয়ে যাই। আয়লান একবার আদনানের দিকে তাকিয়ে আবার নমির দিকে তাকিয়ে বলল, আদনান আমার সাথে থাকুক। তুমি যাও। আদনানকে আজলানের সাথে একা রেখে যাবে? দ্বিধা দ্বন্দ্বে ভুগছে সে। পরক্ষণেই চিন্তা করল, আদনান তো আজলানের সাথে যথেষ্ট সেফ। নমির অবস্থা দেখে আয়লান ওকে আশ্বস্ত করতে বলল, দেখো নমি, আমি আদনানকে দেখে রাখব। তুমি চিন্তা করো না। আর যদি একটু চুপ রইল, পরক্ষণে আবার বলল, তুমি যদি চিন্তা করো যে আমি ওকে নিয়ে যাব তাহলে সেটা তোমার ভুল ধারণা। আমি তোমার থেকে ওকে কখনোই আলাদা করার চিন্তা করি না। তোমাকে তো আগেই বলেছি। তুমি নিশ্চিন্তে আমায় বিশ্বাস করতে পারো। এরপর আজলান আদনানের দিকে তাকিয়ে বলল, কি থাকবে না আমার সাথে? আদনান মাথা নেড়ে সাই দিল, অর্থাৎ থাকবে। নমি বলল, স্কুলে যাবে না আম্মুর সাথে? আদনান একটু ভেবে বলল, না, আমি খেলব। আজলান হেসে বলল, তুমি চিন্তা করো না, আমি ওকে দেখে শুনে রাখব, তুমি নিশ্চিন্তে স্কুল করে আসো। নমি মাথা নেড়ে ব্যাগে কাগজপত্র গুছাতে লাগল। আজলান একটু ইতস্তত করে বলল, ইয়ে মানে বলছিলাম, তুমি আদনানকে আমাদের কথা কখনো বলনি? না মানে এমনি বলছিলাম। ও আমাকে হাসপাতালে চিনেছিল তো তাই। নমি হাতের কাজ থামিয়ে একবার চোখ তুলে তাকালো হুট করে এমন প্রশ্ন শুনে। আবার ব্যাগের দিকে চেয়ে কাগজ নিতে নিতে খুব ছোট্ট করে জবাব দিল, হ্যাঁ বলেছিলাম। আজলানের কৌতূহল যেন বাড়ল। সে কিছুটা উৎসুক হয়ে বলল, কি বলেছিলে? নমি ব্যাগের চেইন আটকে আবার আজলানের দিকে তাকিয়ে বলল, আমি আদনানকে সকলের কথায় বলতাম, যদিও ছোটবেলার কথা অতটা মনে থাকবে না ওর, কিন্তু আমি সবার ছবি দেখিয়ে চিনাতাম এটাকে ওটাকে। ছেলেটাও উৎসুক হয়ে দেখত। আর ছোট মস্তিষ্ক আপনার ছবি চিনে রেখেছিল, তাই হয়তো হাসপাতালে চিনতে পেরেছিল। আজলান মজা করে অভিমানের সুরে বলল, তবুও তো তুমি অস্বীকার করলে। নমি একটা শ্বাস ছেড়ে বলল, আমার কিছু করার ছিল না এটা ছাড়া। আজলান কিছু বলল না। নমি আবার নিজ থেকেই বলল, আমি আদনানকে সবাইকেই চিনিয়েছিলাম, শুধু শুধু আমার সো কল্ড পরিবার ছাড়া। আজলান চুপ হয়ে গেল। নমি আদনানের কাছে গিয়ে আদর করে বলল, দুষ্টুমি করবে না কেমন? আম্মু তাড়াতাড়ি চলে আসব। তোমার জন্য চকলেট নিয়ে আসব। তুমি ভালো ছেলে হয়ে থাকবে হু। আদনান মাথা নেড়ে বলল, উকে। নমি আদনানের গালে চুমু দিয়ে মাথার চুল এলোমেলো করে হেসে তারপর আজলানের দিকে তাকাল। আসছি। আদনানের একটু খেয়াল রাখবেন। আজলান সায় দিতেই নমি বেরিয়ে গেল। নমি বেরিয়ে যেতেই আজলান ওকে নিয়ে ড্রয়িং রুমে এসে বসল। নমি ওকে ৩ বছর নিজের থেকে দূরে সরিয়ে রাখল, অথচ এই একটা দিনও ওর প্রতি ঘৃণা ছড়ায়নি নিজের সন্তানের মনে। পরম মমতায় ওদের ছবি দেখিয়ে ওর অবর্তমানেও আদনানের মনে ওর জন্য একটা সম্মানের, ভালোবাসার আসন তৈরি করে রেখেছে। কেমন এই মেয়েটা? কিসের তৈরি ওনার এই মন? আদনান চুপচাপ বসে আছে দেখে আয়লান বলল, এই বাঘেছানা, কি খাবি? নাকি খেলবি? আদনান অবুঝের মতো বলল, বাঘের চানা? হু, আমি বাঘ, তুই ছানা। আদনান ঘোড়ার ডিম বুঝল বোধহয়। সে কথা ঘুরিয়ে বলল, খেলবামি, চল খেলি। আদনানকে নামিয়ে দিতেই আদনান ঝুড়ি ভর্তি খেলনা নিয়ে হাজির হল। আজলান হেসে বলল, ডক্টর আয়লান আজওয়াদ এখন ২.৫ বছরের আদনান আজওয়াদের সাথে খেলনা দিয়ে খেলবে। আবার বলল, না ঠিকই আছে। ছেলের জন্য সব করা যায়, আর এটা তো খেলা মাত্র। কি গো নমি, আজকে আদনানকে আনলে না? এক কলিগ প্রভার প্রশ্নে নমি তার দিকে তাকিয়ে সৌজন্যতার সাথে বলল, না গো, আজ আদনান সাথে নেই, দেখতেই তো পাচ্ছেন। নমি ভালো করে জানে এ শুধু শুধু তার সাথে কথা বলতে আসেনি। ইনি হল স্কুলের সবচেয়ে কুচুটে মানুষ। ক্লাস নেওয়ার থেকে মানুষের বিষয়ে নিন্দা করে বেশি।
নওমি যথাসম্ভব এড়িয়ে চলে, কিন্তু ওই যে যত দূরে যেতে চায় তাকে যেন তত টেনে নিয়ে আসে। ওর বাড়ির 2 কদম হেঁটেই এই মহিলার বাড়ি, তাই সব খবর দ্রুত পৌঁছে যায়। ওদের কথার মাঝে অন্য এক কলিগ লামহা আসল। নওমির সিনিয়র। তিনি বললেন, সত্যিই তো আদনান কই রে? আজ বাসায় রেখে এসেছি। সে যথাসম্ভব চেষ্টা করছে আয়লানের বিষয়টা এড়িয়ে যাওয়ার। এমনিতেই এটা নিয়ে কম চর্চা হয় না, সেখানে আরও জলঘোলা হোক এটা সে চাইছে না। বাসায় রেখে এসেছিস মানে? ওইটুকু বাচ্চা একা? না আপু, বাসায় মানুষ আছে তাই। আচ্ছা, আমার না ক্লাস আছে, আমি উঠি। সে উঠতেই পেছন থেকে প্রভা ব্যঙ্গ করে বলে উঠল, মানুষ তো থাকবেই। নওমি পেছন ফিরে বলল, মানে? প্রভা কোনো রাগঠাক না রেখেই বলল, আজকে সকালে দেখলাম তোমাদের বাড়িতে একটা ছেলে এসেছে। শুধু আজকে না, কদিন ধরেই দেখছিলাম। আজকে সকালে দেখলাম তোমাদের বাড়িতে একটা ছেলে এসেছে। শুধু আজকে না, কদিন ধরেই দেখছিলাম। তা কি এই ছেলে? হঠাৎ তোমার খোঁজে এত আসে কেন? প্রভার এমন ইঙ্গিতপূর্ণ কথায় অপমান বোধ করল নওমি। মুখ থমথমে হয়ে এল। ওর খুব ইচ্ছা করছিল করা কিছু শুনিয়ে দিতে, কিন্তু নিজের ভেতরের আত্মসম্মানবোধ আর স্কুলের পরিবেশের কথা চিন্তা করে সে নিজেকে শক্ত রাখল। আমার বাড়িতে কে আসবে আর কে আসবে না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় প্রভা আপা। প্রভা মুখ বাঁকিয়ে বলল, বেশ বুঝতে পারছি। নমিও কম গেল না। সেও তেড়া কণ্ঠে জবাব দিল, বুঝতে পারলেই ভালো। আর উনি কোনো জেন তেন ছেলে নন, উনি আমার কাছে অত্যন্ত সম্মানের একজন মানুষ। অন্যকে নিয়ে চর্চা করার চেয়ে নিজের ক্লাসের দিকে মনোযোগ দিলে মনে হয় স্কুলের বেশি লাভ হতো। প্রভার মুখ অপমানে লাল হয়ে গেল। সে রেগে কিছু বলতে গেলে লামহা ধমকে উঠল, চুপ থাকো প্রভা। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বিশ্বাসটা ভালো হবে না। সবসময় মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এত সস্তা কথা কিভাবে বলো? এটা তোমার লাস্ট ওয়ার্নিং। যেহেতু সিনিয়র টিচার তাই প্রভা চুপসে গিয়ে বলল, সরি ম্যাম। আমি আসলে আদনানের কথাই জিজ্ঞেস করতে চেয়েছিলাম। নওমি যথেষ্ট রেসপন্সিবল সেটা তুমি স্বীকার না করলেও জানো ঠিকই, তাই আদনানকে যেহেতু রেখে এসেছে নিশ্চয়ই বিশ্বাসী কারও কাছে রেখে এসেছে। জিবি, এই টপিক এখানেই রাখ। ক্লাসে যাও। ওকে ম্যাম। প্রভা চলে যেতেই লামহা নওমিকে বলল, তোর ক্লান্ত লাগে না এসব শুনতে শুনতে? নওমি হেসে বলল, ক্লান্ত হয়ে গেলে কিভাবে হবে আপু? আমার যে এখনো অনেক পথ চলা বাকি। তাছাড়া মানুষের কথায় কান দিলে তো নিজের জীবনটাই থেমে যাবে। লামহা এক রাশ মায়া আর সহানুভূতি নিয়ে বললেন, তোর এই শক্ত মনটাই তোকে এত দূর টেনে এনেছে রে নওমি। তবে মনে রাখিস, সব মানুষ একরকম হয় না। নিজের জন্য না হলেও আদনানের জন্য একটা সুন্দর ভবিষ্যতের কথা ভাবিস। নওমি শুধু একটু ম্লান হাসল। ক্লাসের বাহানায় বেরিয়ে গেল স্টাফরুম থেকে। ক্লাসের পর ক্লাস নিয়ে যখন দুপুরের দিকে নওমির ছুটি হল, তখন মাথার উপর কড়া রোদ। একটা রিকশা নিয়ে সে দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিল। ছেলেটাকে অনেকক্ষণ দেখে না। এখন পর্যন্ত এত সময় ওকে ছাড়া থাকেনি সে। রিকশা যখন আপন গতিতে চলছে তখন প্রভার সেই কুটু কথাগুলো ওর মনের ভেতর খিটখিট করতে লাগল। নওমি রিকশায় বসে হুডটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। লামহা আপার কথাটাও ওনার মাথায় ঘুরপাক খাচ্ছে। আয়লান যা করছে সেটা আদনানের প্রতি মায়া আর টানের কারণে হয়তো ভালোবাসাও। কিন্তু সবাই তো সেটা জানে না। আজ প্রভা আঙুল তুলেছে, কাল হয়তো পুরো মহল্লা ওর দিকে কাদা ছুড়বে। না, মাথাটা ধরেছে খুব। নতুন করে আর কোনো অপবাদের মুখোমুখি হওয়ার শক্তি ওর নেই। সে মনে মনে ভাবল, আজলানকে কি মানা করে দেওয়া উচিত? কিন্তু কিভাবে? আর উনি কি মানবে যেখানে আদনানের খবর জেনে হন্য হয়ে খুঁজেছে? নিজের মাথা 2 হাতে চেপে বসে রইল সে। আজলানের এভাবে রোজ রোজ আসায় আদনানের যেমন মায়া বাড়ছে, তেমনি নওমির চারপাশের দেয়ালটাও আলগা হচ্ছে। এই মায়া যে কোনোদিন বড় কোনো ঝড়ের কারণ হবে না, তার গ্যারান্টি কে দেবে? আর ভাবতে পারছে না সে। আয়লান উপুট হয়ে শুয়ে আছে আর তার পিঠের উপর বসে আছে আদনান। ও মুখে হুস হুস চল বলে বলে আওয়াজ করছে, আর আজলানের শার্টের কলারটা ঘোড়ার লাগামের মতো টেনে ধরে আছে। আয়লান কোনমতে ঘাড় ঘুরিয়ে আদনানের দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কি রে আদনান? বাপের পিঠটাকে একেবারে রেসের ঘোড়া বানিয়ে ফেললি। নাম এবার, আমার কোমরের 12টা বাজিয়ে দিলি তুই।
আদনান ওর কথা বুঝল না, তবে আয়লানের চুলগুলো মুঠো করে ধরে খিলখিল করে হেসে উঠল। ওর হাসি দেখে আজলানও হাসল। সে আলতো করে আদনানকে পিঠ থেকে নামিয়ে নিজের বুকের উপর শুইয়ে দিল। আদনান ওনার বুকের উপর ছোট ছোট হাত দুটো রেখে বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে রইল। আদনান আবছা কথা বলতে পারে ঠিকই, কিন্তু বেশিরভাগ সময় কম কথা বলে। এই যেমন সারাদিন একটুও বিরক্ত করেনি। আদনানের হাসি আর আনন্দে আয়লান এর মনেই হয়নি এত সময় চলে গেছে। একদম শান্ত বাচ্চা হয়েছে নমির মতো। আজলান ওর নরম গালে টোকা দিয়ে বলল, তোর মা তোকে অনেক ভালোবাসে রে পুটুস। 3টে বছর একা একা এত ঝড় সামলেছে, তাও আমাকে তোর মনে খলনায়ক বানায়নি। আমি তোর মায়ের এই ঋণ কিভাবে শোধ করব বলতো? আদনান মায়ের কথা শুনে দরজার দিকে তাকিয়ে বলল, মা, আয়। হু মা। কই তোর মা? মামা করছিস কেন হু? আমার সাথে ভালো লাগছে না? আদনান আজলানের শার্টের বোতাম নিয়ে নিজের খেলায় ব্যস্ত। আজলান ওর চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিল। আজ সারাদিন ওরা দুজন খুব আনন্দ করেছে। আদনানকে নিয়ে বাইরে ঘুরেছে অনেকক্ষণ। আজকে গাড়ি আনেনি বিধায় কাছে পিছেই ঘুরে এসেছে। আফসোসও করেছে, গাড়ি আনা উচিত ছিল। আদনানের সাথে খেলে যা বুঝল ছেলেটার গাড়ির প্রতি অনেক আকর্ষণ। অধিকাংশ খেলনায় গাড়ি আর বাইক। স্বাভাবিক নওমি যেই পরিস্থিতিতে ওকে বট করেছে সেখানে গাড়িতে ঘুরার মতো সামর্থ্য অবশ্যই ওদের ছিল না। ইস, আদনানকে আজ গাড়িতে ঘুরতে নিয়ে যেতে পারত, কেন যে আনল না। এর মধ্যে ঘরের বেল বাজল। আয়লান উঠে বলল, খেলনা সব গুছা আদনান। তোর মা এসে দেখবে এই ঘরের এই অবস্থা, তখন আমাকেই না বের করে দেয়। দ্রুত হাতে আয়লান খেলনাগুলো ঝুড়িতে রাখল। বাবার দেখাদেখিতে আদনানও ছোট ছোট হাতে কয়েকটা খেলনা তুলে গুছিয়ে রাখল। আদনানকে সোফায় বসিয়ে আয়লান গিয়ে দরজা খুলে দিল। বাইরে ক্লান্ত নমিকে দেখে হেসে বলল, এসে গেছ? হু। হুম। আজলান দরজা থেকে সরে দাঁড়াল। নমি আজলানের দিকে তাকিয়ে দেখল ওর শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গুটানো, চুলগুলো পুরোপুরি এলোমেলো। ছেলেকে সামলাতে যে ভালোই বেগ পেতে হয়েছে বেশ বুঝতে পারছে সে। নমি নিজেই লজ্জিত হল। কেন যে রেখে গেল আদনানকে? আজলান তো বলবেই, তাই বলে ও এক কথায় রাজি হয়ে রেখে গেল। নিশ্চয় অনেক কষ্ট হয়েছে আদনানকে সামলাতে। আদনানকে তো সে চিনে, যার সাথে তার ভাব হয় তাকে জ্বালিয়ে ফেলে। সে ভেতরে গিয়ে দেখল আদনান সোফায় বসে পা দোলাচ্ছে। মাকে দেখেই ওর চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। সোফা থেকে নেমে এক দৌড়ে এসে নমির পা জড়িয়ে ধরল সে। মুখ দিয়ে অস্পষ্ট একটা শব্দ করল, মা। নমি হেসে ওকে কোলে তুলে কপালে চুমু দিয়ে বলল, হ্যাঁ বাবা। দুষ্টুমি করেছ তুমি? নমি ওর মাথায় হাত বুলিয়ে আজলানের দিকে তাকাল। একটু লজ্জিত ও অপরাধী সুরে বলল, ওর জন্য আপনার অনেক কষ্ট হয়েছে, তাই না? ও তো খুব ছটফটে, একদম এক জায়গায় স্থির থাকে না। একা সামলাতে গিয়ে আপনাকে বড্ড জ্বালিয়েছে নিশ্চয়ই? আজলান হাসল। আদনানের গাল টেনে নমির দিকে তাকিয়ে বলল, জ্বালানো? ও তো আমার বাঘের ছানা নমি, ও আমাকে জ্বালাবে কেন? আর কষ্ট? নিজের ছেলের সাথে সময় কাটালে বুঝি কষ্ট হয়? ও তো আজকে একদম ভালো ছেলের মতো বাপের সাথে পুরোটা সময় কাটিয়েছে। আমরা বাইরেও ঘুরে এসেছি। তাই না রে আদনান? আদনান হেসে মাথা নাড়ল। আজলানের মুখে নিজের ছেলে গু আর ঘি বাবার সাথে কি শব্দগুলো শুনে নমির বুকের ভেতরটা কেমন যেন এক অচেনা তোলপাড়ে মোচড় দিয়ে উঠল। রিকশায় বসে যে মানুষটাকে কড়া করে মানা করে দেওয়ার, তাড়িয়ে দেওয়ার সমস্ত জেদ সে মনে মনে পুষে এনেছিল, আজলানের এই শান্ত আর অধিকারবোধে মাখানো একটা মাত্র ডায়ালগের সামনে সেই জেদের পাহাড় যেন এক নিমেষে ধুলোয় মিশে গেল। লেখিকার পেজ, লেখিকার নামে বাকিগুলো ফেক। সমাজের ভয়, প্রভার সেই নোংরা ইঙ্গিত সবকিছুকে ছাপিয়ে ওর চোখের সামনে ভাসতে লাগল শুধু একটাই দৃশ্য, ওর অসহায়, নির্বাক ছেলেটার মাথায় আজ এক বিশাল বটবৃক্ষের মতো ছায়া দাঁড়িয়ে আছে। সে দ্বিধা দ্বন্দ্বে ভুগতে ভুগতেই আজলানের শব্দ শুনল, কিছু কি হয়েছে? আজ অন্যরকম লাগছে। নমি চমকে তাকাল। আজলান কিভাবে বুঝল? আজলান আগে এমন ছিল। নমির কিছু হলেই টের পেয়ে যেত। ওর চাহনি দেখে আয়লান থতমত খেয়ে বলল, না মানে তোমাকে আজ অন্যরকম লাগছে। তাছাড়া আমি তোমায় বুঝতে পারি ভালোভাবেই। সময় গিয়েছে, কিন্তু আমার অনুভূতিগুলো ফিকে হয়নি। আজলানের সরাসরি গভীর কথায় নমি মাথা নিচু করে ফেলল।
আজলান এখনও ওকে বুঝতে পারে? সে আদনানকে নামিয়ে দিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। খেয়েছেন আপনারা? হ্যাঁ। তোমার খাবার টেবিলে রাখা আছে, খেয়ে নাও। নমি ঘাট ঘুরিয়ে দেখল টেবিলে একটা প্যাকেট। সে আজলানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কিসের প্যাকেট এটা? আমি তো রান্না করে গিয়েছিলাম। আমরা বাইরে খেয়েছি, তাই তোমার জন্য নিয়ে এলাম। রান্নক্য ফ্রিজে রেখেছি, চিন্তা নেই। নমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। আদনান আজলানের পাশে এসে ওর হাত টেনে বলল, কেলব। আদনান ওকে কোলে নিয়ে বলল, তোর ঘুম নেই হু? শুধু খেলা? নেই। কি? ঘুম নেই? থাক, ঘুমোতে হবে না। চল। নমি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিল। এরপর আদনান আর আয়লান যেখানে আছে ওখানে গিয়ে দাঁড়াল। আয়লান আধ চোখে নমিকে দেখে বুঝল নমি কিছু একটা নিয়ে উসকুস করছে। সে আদনানকে খেলতে বলে উঠে এল। নমি ওকে দেখে আরও অস্বস্তিতে পড়ল। আজলান স্বাভাবিকভাবেই বলল, কিছু বলবে? এসেছ পর্যন্ত দেখছি তুমি কেমন ইতস্তত করছ। আমাকে কিছু বলার থাকলে সরাসরি বলতে পারো। ইউ ক্যান। নমি কি বলবে বুঝতে না পেরে কথার তাল হারিয়ে বলল, আপনি কি এভাবে প্রতিদিন আসবেন আদনানকে দেখতে? আজলান না বুঝেই ভ্রু কুঁচকে প্রশ্ন করল, মানে? আসলে কোনো সমস্যা? নমি তাড়াহুড়ো করে বলে উঠল, না, সমস্যা না। তাহলে? নমি একটা ঢোক গিলে সরাসরি বলল, আসলে আমি আদনানকে নিয়ে একা থাকি। আপনি রোজ রোজ এভাবে আমার বাসায় আসাটা সমাজ বা সমাজের মানুষ ভালো চোখে দেখবে না। এতক্ষণে বিশ্বাসটা ধরতে পারল আয়লান। সে বুঝল এই নিয়ে কিছু একটা হয়েছে, কিন্তু সরাসরি ঘাটাল না। সে নির্বিকারভাবে বলল, ভালো চোখে না দেখার কি আছে? আমি আসতেই পারি। আদনান আমার ছেলে, আমি আসাটা ভালো চোখেই দেখতে হবে। নমি ভাবল এই তাডা কখনো ভালো হবে না। সে কণ্ঠে বিরক্ত ঢেলে বলল, আপনি বললেই তো আর হবে না। আলবৎ হবে। আমার বউ, আমার ছেলে, আমি আসব না তো কে আসবে? আমার সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু সেটা তো বাকিরা জানে না। আয়লান ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবার আদনানের পাশে গিয়ে বসে বলল, জানে না তো জানিয়ে দাও। আজলানের ডোন্ট কেয়ার ভাবে দেওয়া উত্তর শুনে নমি কয়েক সেকেন্ডের জন্য একদম স্তব্ধ হয়ে গেল। ওনার মুখে আমার বউ, আমার ছেলে কি শব্দগুলো এত সহজ আর স্বাভাবিকভাবে উচ্চারিত হলেও নমির বুকের ভেতরটা আবার জোরে ধরফর করে উঠল। সে কিছুক্ষণ বড় বড় চোখ করে আয়লানের দিকে তাকিয়ে রইল, তারপর কণ্ঠে সবটুকু কঠোরতা আর একরাশ বিস্ময় ঢেলে বলল, জানিয়ে দাও মানে? কি জানাব আমি সবাইকে? যার সাথে আমার ৩ বছর কোনো দেখা সাক্ষাৎ নেই, আজ সে হঠাৎ এসে নিজের অধিকার ফলাচ্ছে। আপনি যত সহজেই বলুন না কেন, চারপাশের মানুষ একটা সহজ নয়। তারা গল্প বানাতে ভালোবাসে। বানাতে কি বলছি, এখনই বানাচ্ছে। আজলান নমির চোখের দিকে সোজা তাকিয়ে খুব শান্ত কিন্তু অসম্ভব গলায় বলল, তারা গল্প বানালে বানাক নমি, আই জাস্ট ডোন্ট কেয়ার। আমরা একটা ভুল সিদ্ধান্ত, এর জন্য অনেক কিছু হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে লোকলজ্জার ভয়ে আমি আমার সন্তানকে অবহেলা করব কিংবা তার সাথে দেখা করা অফ করে দেব। সমাজ আঙুল তুললে সেই আঙুল কিভাবে নামাতে হয় ডক্টর আজলান আজওয়াত খুব ভালো করেই জানে। নমি ওর এই অতিরিক্ত আত্মবিশ্বাসের সামনে আর টিকতে পারল না। ওর মনে হল এই লোকটার সাথে যুক্তিতে জেতা অসম্ভব। তবুও সে দৃঢ়তার সাথে বলল, আপনি সবকিছু নিজের মতো করে ভাবেন ডক্টর আয়লান। আপনার ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, আপনার গায়ে কেউ কাদা ছেটাতে আসবে না। কিন্তু দিন শেষে কথা শুনতে হবে আমাকে। এই সমাজ একটা একা মেয়েকে বাঁচতে দেয় না। আজ স্কুলে আমাকে কী ধরনের ইঙ্গিতপূর্ণ কথা শুনতে হয়েছে সেটা কেবল আমিই জানি। একটা মেয়ের চরিত্রে দাগ লাগাতে এই সমাজের ১ সেকেন্ডও সময় লাগে না। আমি আর কোনো নতুন অপবাদের বোঝা মাথায় নিতে পারব না। নমির মুখ ফসকে বেরিয়ে গেল স্কুলের কথাটা। আজলানের কাছে এবার বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হল। সে উঠে দাঁড়াল। চোখ মুখ শক্ত দেখে নমি আতকে উঠল। কিন্তু আয়লান কঠিন কিছু না বলে পকেট থেকে ফোনটা বের করে সময় দেখল, তারপর খুব স্বাভাবিক ও নির্বিকার কণ্ঠে বলল, অনেক তো বললে, এবার আমার একটা কথা শোনো। ভেতরে যাও, গিয়ে নিজের আর আদনানের প্রয়োজনীয় কিছু কাপড় চোপড় একটা ব্যাগে গুছিয়ে নাও। আর হ্যাঁ, বেশি সময় নিও না, আমরা ঠিক আধ ঘন্টার মধ্যে বের হব। নমি যেন আকাশ থেকে পড়ল। কিসের ভেতর কি বলছে উনি?
সে প্রচণ্ড অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি? রেডি হতে কেন বলছেন? কোথায় বের হব? আজলান ওর স্বভাবসুলভ প্রখর আর মায়াবী চাউনিটা নওমীর চোখের উপর স্থির রাখল। লোকে যাতে গল্প বানানোর সুযোগ না পায় সেজন্য তুমি আজই আমার সাথে, আমার বাড়িতে, আমার সংসারে ফিরে যাবে, যেখানে ডক্টর আয়লান আজওয়াদের স্ত্রী আর সন্তানের দিকে আঙুল তোলার সাহস আর কারও হবে না। আজলানের এই বিস্ফোরক কথা শুনে নওমীর পায়ের তলার মাটি যেন সরে গেল। ওর হৃদস্পন্দন এক লাফেই দ্বিগুণ হয়ে গেল। মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। সে আমতা আমতা করে বলল, আপনি পাগল হয়ে গেছেন? আমি কেন আপনার বাড়িতে যাব? এটা তো। ওনার কথা শেষ করতে দিল না আয়লান। সে আরও এক কদম এগিয়ে এসে নওমীর খুব কাছে দাঁড়াল। নরম সুরে বলল, তোমার যত মানবিমান, যত রাগ, যত অভিযোগ আছে নওমী, সব আমার চেনা ঘরে, আমার বুকের ভেতর বসে করো। আমি সারা জীবন ধরে তোমার সেই অভিমান ভাঙাতে রাজি আছি। কিন্তু এই লোকলজ্জা আর সমাজের ভয়ে তোমাকে আমি আর একটা মুহূর্তও এই একাকিত্ব আর দুশ্চিন্তায় রাখতে পারব না। আদনানকে ওর বাবার পরিচয় আর রাজকীয় সুখে বট করার সময় হয়েছে। প্লিজ কথা না বাড়িয়ে যাও, রেডি হও। শোনো আমার কথাটা। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে। লালিমায় ছেয়ে গেছে পুরো আকাশ। গাড়িতে অন্যমনস্ক হয়ে বসে আছে নওমী। তার কোলেই ছোট্ট আদনান বিস্ময় নিয়ে সব দেখছে আর এটা ওটা নিয়ে খেলছে। আর ড্রাইভ করতে থাকা আজলান একটু পর পর ওদের দিকে তাকাচ্ছে। নওমীর কোনো যুক্তিই আজলানের সামনে টিকেনি। সে আয়লানের কথা মানতে বাধ্য হয়েছে। ছেলের একটা সুন্দর জীবন আর আজলানের খাতবিহীন ভালোবাসা এবং মায়ের টান ওকে বাধ্য করেছে মেনে নিতে। শেষমেশ ওর যুক্তিতর্কে পানি ঢেলে আয়লান ওকে আধ ঘণ্টা সময় দিয়ে বেরিয়ে যায় এবং ঠিক আধ ঘণ্টা পর একটা কালো রঙের গাড়ি নিয়ে ফিরে আসে। আদনানের গাড়ির প্রতি আকর্ষণ দেখেই হয়তো ওর এই তাৎক্ষণিক সিদ্ধান্ত। ওর ভাবনার ছেদ ঘুটিয়ে আয়লান গলা ঝেড়ে বলল, ফুসকা খাবে? ফুসকা তো তোমার প্রিয়। নওমী চমকে তাকাল। আজলান মনে রেখেছে তার কি পছন্দ? এত ব্যস্ত মানুষ এসব মাথা রাখে? ৩ বছর আগের কত শত বিকেল ও সন্ধ্যা এই একটা খাবারের আবদারে কেটে যেত, তা নওমীর মুহূর্তেই মনে পড়ে গেল। আজলান তখনও ওর সব কথা মুখ ফুটে বলার আগেই বুঝে যেত। আজ এতদিন পর, এত ঝড়ের পরও আজলান ওর সেই ছোট্ট ভালো লাগাটার কথা ভুলে যায়নি। নওমী উপরে না দেখালেও ভেতরে ভালো লাগা কাজ করল তার। সে ছোট্ট করে জবাব দিল, না, লাগবে না। দুপুরের খাবারটা একটু দেরিতেই খাওয়া হয়েছে, এখন খিদে নেই। আয়লান যেন জানত কি উত্তর দিবে, তাই সে পাত্তা না দিয়ে কিছু বলার আগেই গাড়ি থেকে বেরিয়ে গেল। ওদের সাইডে এসে দরজা খুলে দিয়ে বলল, খিদে পেলেই কি ফুসকা খেতে হয় নাকি? ওটা তো মনের খোরাক। আর আদনানও তো একটু বাইরে নামতে চায়, তাই না আব্বু? আজলান এবারও আদনানকে নিজের পক্ষে টেনে নিল। আদনান তো ঘুরতে যাবে ভেবে খুশিতে মাথা নাড়ল। আদনানকে নওমীর কোল থেকে নিয়ে আজলান বলল, নেমে এসো। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। একটু ফ্রেশ বাতাস গায়ে লাগাও। নওমী আর না করল না। সত্যিই ফ্রেশ বাতাস দরকার। এমন পরিবেশ দরকার যেখানে সে কোনো চিন্তা দুশ্চিন্তা ছাড়াই শ্বাস নিতে পারবে। যেখানে তার হারানোর ভয় থাকবে না। সে ও তো চাই প্রিয় মানুষগুলোর সাথে ভালো থাকতে। কিন্তু পরিস্থিতি তার সাথে এমন করে কেন? নওমী গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতেই দেখল আজলান আদনানকে নিজের কোলের সাথে জাপটে ধরে এক হাত দিয়ে আগলে রেখেছে। আদনান আজলানের কাঁধে হাত রেখে বড় বড় চোখ করে চারপাশ দেখছে। আজলান হেসে ওকে কিছু বলছে, আদনানও খিলখিল করে হাসছে। আজলান পেছন ফিরে ওকে হাত দিয়ে ইশারা করল ওদিকে যেতে। দোকানের এক কোণে তুলনামূলক একটু নিরিবিলি জায়গায় ওরা বসল। আজলান 2 প্লেট স্পেশাল ফুসকার অর্ডার দিয়ে নওমীর মুখোমুখি বসল। আমি জানি নওমী, তোমার এই হুট করে চলে আসাটার পেছনে অনেক দ্বিধা আর অস্বস্তি কাজ করছে। তুমি হয়তো ভাবছ সবকিছু বড্ড তাড়াহুড়ো করে হয়ে গেল। কিন্তু বিশ্বাস করো, আদনানের মুখের দিকে তাকিয়ে আর তোমাকে ওই পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে রাখার সাহস আমার ছিল না। যা হয়েছে তাতে আমাদের কারও হাত ছিল না। কিন্তু এখন তো আমরা একসাথে থাকার চেষ্টা করতেই পারি। নওমী মাথা নিচু করে বসে রইল। আজলান যা বুঝতে চাইছে তা নওমী নিজেও জানে। দোষ তো আজলানের একার ছিল না, পরিস্থিতিটাই এমন ছিল যে ওদের আলাদা হতে হয়েছিল। আজলানও তো এই 3টে বছর কম কষ্ট পায়নি।
তা ওর এই উসখুস চাহনি আর আদনানের প্রতি নিখাদ মায়াই বলে দিচ্ছে। সে নিচু স্বরে বলল, আমি আপনাকে দোষ দিচ্ছি না আয়লান। আমি শুধু ভাবছি হুট করে সবকিছু আগের মতো গুছিয়ে নেওয়াটা কতটা সহজ হবে। আমাদের মাঝে যে সময়টা হারিয়ে গেছে সেটা তো আর ফিরবে না। সহজ না হোক, সহজ করার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে তো হবেই। হুম। হারিয়ে যাওয়া সময়টা আমরা ফিরিয়ে আনতে পারব না নওমি, কিন্তু সামনের সময়টা তো আমরা চেষ্টা করলে নিজেদের মতো কাটাতে পারব। আমরা দুজনেই পরিস্থিতির শিকার ছিলাম, কিন্তু এখন আর সেই পরিস্থিতি আমাদের উপর নিয়ন্ত্রণ চালাতে পারবে না। তুমি শুধু একটু ভরসা রাখো। নওমি মাথা নাড়ল। ফুসকা এসে গেলে আদনান এর মধ্যে একটা ফুসকার দিকে হাত বাড়াতেই আজলান হেসে উঠে ওটাকে ভেঙে আদনানের মুখে ছোট একটা টুকরো তুলে দিল। ঝাল কিন্তু? খেয়ে কান্নাকাটি করতে পারবি না। আদনান খেতে খেতেই বাবার দিকে তাকাল। কি বলতে চাইছে এই লোক? আমাকে খেতে দিবে না হু? দেখি কেমনে না দিয়ে খায়। আদনানের চাহনি দেখে হেসে ফেলল আয়লান। কি রে, এমন বাঘা চাউনি দিচ্ছিস কেন? বাপের উপর রাগ? আয়লান আদনানের গোলগাল গাল দুটো আলতো করে টিপে দিয়ে আবার হেসে উঠল। এবার নওমি পাশ থেকে উত্তর করল, বাঘ বলেছেন তাই বাঘা চাউনি দিচ্ছে, সিম্পল। এহেন জবাবে আয়লান ভ্রু কুঁচকে বলল, বাঘের ছানা বলেছি, বাঘ নয়। বাঘের ছানা নিশ্চয়ই হাতি হবে না? আজলান নওমির এই চটজলদি জবাব শুনে থমকে গেল। পরক্ষণেই ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, বাহ, যুক্তিতে তো দেখছি এখনও আগের মতোই অপরাজের আছ। এক চিলতেও ধার কমেনি। ধার কমবে কেন? পরিস্থিতিতে পড়ে মানুষ অনেক কিছু হারায়, কিন্তু নিজের স্বভাব তো আর বদলে ফেলে না, বরং প্রয়োজনে ধার বাড়িয়ে ফেলে। কথাটা বলতে বলতে নওমির চোখ দুটো ক্ষণিকের জন্য আজলানের চোখের উপর স্থির হল। আজলান চাইল না পরিবেশটা আবার সিরিয়াস হোক, সে মজা করে বলল, তাহলে বাঘের বাচ্চার মা ও নিশ্চয়ই বাঘিনী? কথা ঘুরিয়ে ওর দিকেই টেনে নিচ্ছে আয়লান। ওর দিকে তাকিয়ে দেখল মুখে দুষ্টু হাসি ঝুলছে। নওমি ফুসকার বাটি টেনে নিয়ে বলল, আপনার এই কথার মারপ্যাচ চটপট বন্ধ করুন তো। আদনানকে ফুসকা খাওয়াচ্ছেন, খাওয়ান, এটা নিয়ে আবার আমার দিকে টেনে আনার কোনো মানে হয় না। আজলান শব্দ করে হেসে উঠল। নওমির এই লজ্জামিশ্রিত রাগ আর অস্বস্তিটুকু দেখতে ওর ভীষণ ভালো লাগছিল। শুনলি আব্বু? তোর মা কিন্তু যুক্তিতে হেরে গেলেই রেগে যায়। তুই বড় হয়ে অন্তত বাপের মতো ঠান্ডা মাথায় কথা বলা শিখিস। আদনান তখন মুখের ভেতরের টুকরোটা গিলে ফেলে বড় বড় চোখ করে বাবার দিকে তাকাল। মা শব্দটা ও খুব ভালো বোঝে। ও আয়লানের কোল থেকে ঘাড় ঘুরিয়ে নওমির দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে আবছা স্বরে ডাকল, মা। নওমি হেসে বলল, হুন বাবা। টেনে বলার সুর শুনে খিলখিল করে হেসে উঠল আদনান। আজলান জ্বলে উঠে বলল, মায়ের নাম ধরতেই মা করে উঠিস কেন হু? বাবা বলতে পারিস না? আজলানের এমন হুট করে জ্বলে ওঠা আর আদনানের সাথে করা এই কৃত্রিম রেষারেষি দেখে নওমি এবার নিজের হাসি চেপে রাখতে পারল না। একটু পর আশেপাশে তাকিয়ে নওমি বলল, এবার বোধহয় আমাদের ফেরা উচিত। আয়লান উঠে দাঁড়িয়ে নওমির কোলে আদনানকে দিয়ে বলল, হু, তোমরা বসো, আমি বিলটা দিয়ে এক্ষুনি আসছি। আজলান চলে যেতেই নওমি নিজের ভাবনায় ডুব দিল। এতগুলো বছর পর সেই চিরচেনা ঘর সংসার ভাবতেই শিউরে উঠছে সে। পারবে সব আগের মতো মানিয়ে নিতে? আজলান যখন বিল মিটিয়ে ফিরে এল, তখন নওমি আদনানকে কোলে নিয়ে চুপচাপ রাস্তার ওপারের ব্যস্ততার দিকে তাকিয়েছিল। ওর বিষণ্ণ চোখ আর মুখের সূক্ষ্ম ভাবান্তর দেখে আয়লান ঠিকই বুঝল মেয়েটা আবার কোনো পুরনো গোলকধাঁধায় হারিয়ে গেছে। সে এসে আদনানের নরম তুলতুলে গালে নিজের তর্জনী দিয়ে আলতো টোকা দিয়ে মৃদু স্বরে বলল, কি ব্যাপার? মা বেটা মিলে কি আমার নামে কোনো চক্রান্ত করছ? চল, এবার ওঠা যাক। আদনান গালে হাত দোলে মুখ ফুলিয়ে বলল, মালেমা। আদনানের কাণ্ড দেখে আয়লানের চোখ তো চরক গাছ। সে নিজের বুকে হাত দিয়ে চরম বিস্ময় নিয়ে বলল, কি? আমি তোকে মারলাম কখন? একটু আদর করে গালটা টিপে দিয়েছি বলে তুই মায়ের কাছে আমার নামে এই মিথ্যা অপবাদ দিচ্ছিস? এখনই এত বড় চালবাজ? আদনান যেন বাবার উপর খুব চটেছে। বব কি বলে ও নওমির বুকে মুখ লুকিয়ে ফেল। নওমি আদনানের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার ছলে আয়লানের দিকে তাকাল। ওর চোখে আর ঠোঁটে তখন দুষ্টুমির হাসি। সে আয়লানকে শুনিয়ে শুনিয়ে আদনানকে বলল,
হুবব, কি সাহস আমার ছেলেকে মারে! আজলান একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত দিল। মুখে কৃত্রিম আফসোস আর হাড়ের গ্লানি ফুটিয়ে বলল, বুঝতে পারছি, প্রথম দিনেই কোর্ট কাচারি বসিয়ে আমাকে আসামি বানিয়ে দেওয়া হলো। দুই মা-বেটায় মিলে এই সংসারে আমার উপর যে কি জুলুম চালাবে তা এখন থেকেই টের পাচ্ছি। চলেন, এবার বাসায় যেতে হবে। ওরা গাড়ির দিকে চলে গেল। এতগুলো বছর পর আবার সেই চিরচেনা ঘর সংসার, আয়লানের চেনা পরিধি সবকিছু ভাবতেই ওর বুকের ভেতরটা এখনও একটু দুরু কাঁপছে ঠিকই, কিন্তু আয়লানের এই সহজ করে নেওয়ার চেষ্টা ওকে এক নতুন শক্তি দিচ্ছিল। পরিস্থিতি ওদের আলাদা করেছিল ঠিকই, কিন্তু আজ সেই পরিস্থিতিকে বুড়ো আগুল দেখিয়ে ওরা আবার এক হওয়ার দিকে এগিয়ে চলেছে। খুব বেশিক্ষণ লাগল না, তারা আজলানের বাসায় হাজির হয়ে গেল। আজলানের মা তাদের অপেক্ষাতেই ছিল। নমিকে দেখতেই তিনি ছুটে এলেন। নমি আর আদনানকে ফিরে আসতে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আজলান ওদের থামতে বলে বলল, আম্মু, কাদা বন্ধ করো। দেখছ না তোমার নাতি ঘুমাচ্ছে? নয়না বেগম নমিকে ছেড়ে আদনানের দিকে তাকাল। ওনার এবার মনে হচ্ছে বাড়িটা পরিপূর্ণ হয়েছে। এতদিনে এই একলা নিস্তব্ধ বাড়িতে কোলাহল ফিরবে। নমি ভেতরে গেল। পরিবেশ পুরনো হলেও অনুভূতিগুলো যেন নতুন। সেই প্রথম দিনের মতো। যেদিন প্রথমবার আজলানের হাত ধরেই এই পরিবারে প্রবেশ করেছিল, এইবারও যেন ঠিক তাই। নমি, তুমি আদনানকে নিয়ে রুমে আসো। ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও। হ্যাঁ, সেটাই ভালো, যা নমি। নমি সায় জানিয়ে আজলানের পিছু পিছু গেল। ওদের একসাথে যেতে দেখে নয়না বেগম মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, ও আল্লাহ, তুমি আমার কথা শুনেছ। আমার ছেলেটার জীবনে সুখের পথ দেখাচ্ছ। আমার দোয়া কবুল হচ্ছে। এইবার আর কোনো চিন্তা নেই আমার। ওরা যেন একসাথে ভালো থাকে। নমি আজলানের রুমে ঢুকতেই মনে হলো পুরনো অতীতে ফিরে গেল সে। সবকিছু যেন আগের মতোই আছে, শুধু ঘরের এক কোণে একটা কাঠের সুন্দর ছোট দোলনা রাখা, যা দেখলেই বোঝা যায় আদনানের কথা মাথায় রেখেই ওটা আনা হয়েছে। আজলান খুব সাবধানে নমির কোল থেকে ঘুমন্ত আদনানকে নিজের চড়া দুহাতে তুলে নিল। তারপর বিছানার নরম চাদরে আলতো করে শুইয়ে দিয়ে ওর গায়ের উপর পাতলা একটা কম্বল টেনে দিল। ওর চুলে বিলি কেটে দিয়ে নমিকে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি পাশের রুমের ওয়াশরুমটা ব্যবহার করছি। নমি মৃদু মাথা নাড়ল শুধু। আজলান রুম থেকে বেরিয়ে যেতেই নমি একবার চারপাশে চোখ বুলাল। এই চেনা মানুষটাকে ভুলে থাকার কতশত ব্যর্থ চেষ্টা করেছে। কিন্তু আজ যখন সে সত্যিই এখানে ফিরে এসেছে, তখন ওর মনে হচ্ছে এই ঘরের প্রতিটা ধূলিকণাও যেন ওর চেনা। সে ধীর পায়ে আলমারির সামনে গিয়ে দাঁড়াল। পাল্লাটা খুলতেই ও চমকে উঠল। নমির পুরনো ব্যবহৃত অনেক থ্রি পিস এবং শাড়ি এখনও আছে এখানে। সে ছুঁয়ে ছুঁয়ে দেখল সেসব, তারপর ব্যাগ খুলে নিজের জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আজলান একটু পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে রুমে ঢুকল। ওড়না দিয়ে চুল মুছতে থাকা নমিকে দেখে ও দরজার কাছেই থমকে দাঁড়াল। সে এক দৃষ্টিতে নমির দিকে তাকিয়ে রইল। নমি আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো আলতো করে মুছছিল। আয়নার প্রতিবিম্বেই সে খেয়াল করল, আজলান দরজার কাছে এসে থমকে দাঁড়িয়েছে। ওর পরনে এখন একটা ট্রাউজার আর ধূসর রঙের টি শার্ট। মাথা থেকে চুইয়ে পড়া পানির দু-একটা ফোঁটা ওর কলার বনে এসে পড়ছে। আয়নার ভেতর দিয়েই দুজনের চোখাচোখি হতেই নমি চট করে চোখ সরিয়ে নিল। বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তি আর স্পন্দন টের পেল সে। নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে চুল মুছা থামিয়ে ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। আজলান অবশ্য নিজের দৃষ্টি সরাল না। সে ধীর পায়ে ঘরের ভেতর এগিয়ে এল। আলমারির একটা পাল্লা খুলে বলল, এখানে আরও একটা এক্সট্রা তোয়ালে ছিল। নমি চুপ রইল। আজলান তোয়ালে বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বলল, চুলগুলো ভালো করে শুকিয়ে নাও নমি, নয়তো আবার ঠান্ডা লেগে যাবে। তোমার তো আবার একটুতেই সাইনাসের সমস্যা বাড়ে। নমি অবাক হল বটে। এত কিছু মনে রেখেছে? নমি ভেবেছিল সময়ের সাথে সাথে হয়তো অনেক কিছুই আবছা হয়ে গেছে, কিন্তু আজলানের এই সহজভাবে মনে রাখাটা ওকে ভীষণভাবে অবাক করল। নমি নিজের বিষয়টুকু আড়াল করার জন্য চট করে ফ্যানের রেগুলেটরটা 1 পয়েন্ট বাড়িয়ে দিয়ে বলল, ফ্যানের বাতাসেই শুকিয়ে যাবে। আজলান নিজের চুল মুছে তোয়ালে বারান্দায় মেলে দিয়ে এসে খাটের এক কোণে গিয়ে বসল। বিছানায় আদনান এক হাত ছড়িয়ে এক পা বাঁকিয়ে মুখটা একটু হাঁ করে বেশ আরাম করে ঘুমাচ্ছে। আজলান আলতো করে ছেলের কপালে হাত রেখে ওর এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, এভাবে কে ঘুমায়? তবে ঘুমানোর স্টাইলটা ভীষণ আদুরে।
পরক্ষণেই আবার বলল, উহু, ঘুমায় বললে হয় না। তারপর নমির দিকে তাকিয়ে বলল, জানেন ম্যাডাম, আপনার এই ছেলের ঘুমের স্টাইলটা কিন্তু হুবহু আমার মতো। আমিও নাকি ছোটবেলায় এভাবেই এক পা উপরে তুলে হাঁ করে ঘুমাতাম। আম্মু প্রায়ই এই নিয়ে খেপাত আমাকে। রক্ত বলে কথা, ফাঁকি দেবে কোথায়? নমি হাসল ওর কথা শুনে। আয়লান যথাসম্ভব ওকে আগের মতো করতে চাইছে এটা বুঝতে পারছে, তাই সে চিন্তা করল এইবার আর কিছু নিয়ে চিন্তা করবে না সে। নিজের জন্য বাঁচবে সে। যা হবে দেখা যাবে। এই কি দেখা যাবে, খিটা যে এত দ্রুত ফলে যাবে তা বোধহয় বুঝতে পারেনি নওমি। আয়লান উঠে দাঁড়িয়ে বলল, খেতে আসো, আম্মু অপেক্ষা করছে বোধহয়। আদনান উঠলে ওকে তখন খাইয়ে দেওয়া যাবে। আসছি। আয়লান রুম থেকে বেরোতেই নওমি চুলগুলো বেঁধে ওড়না মাথায় দিয়ে আদনানের দুই পাশে দুটো বালিশ রেখে রুম থেকে বেরোনোর প্রস্তুতি নিল। বের হওয়ার জন্য পা বাড়াতেই তার ফোন বেজে উঠল। নওমি বিটবিট করে বলল, এই অসময়ে কে কল দিল? তুই নাকি? ফোন নিয়ে আননোন নম্বর দেখে সে না বুঝেই কল রিসিভ করল। আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে কোনো সালামের উত্তর এল না। তার বদলে ভেসে এল এক কর্কশ কণ্ঠস্বর। কোনো ভূমিকা ছাড়াই ওপাশের মানুষটা হিসিয়ে খ্যাপা স্বরে বলে উঠল, তোকে না মানা করেছিলাম আজলানের সাথে সম্পর্ক না রাখতে? ছেলের জীবনের মায়া নেই তোর? বড্ড স্বার্থপর তো তুই। নমি থমকে গেল। যেটা থেকে পালাতে চাই সেটাই তার কাছে এসে হানা দেয় কেন? কেন আজ আবারও সেই বিভীষিকা ওর সামনে এসে দাঁড়িয়েছে? গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন আর কমেন্ট করে যাবেন।